ইরানি জাতি অত্যন্ত সংকল্পবদ্ধ জাতি, ওরা ভাঙবে তবু মস্কাবে না। ইরান খুব দুর্বল, মানে নাড়া দিলেই পড়ে যাবে। এখন দেখা গেল যে নাড়া দিলে তো পড়ে না, নাড়া দিলে আরও শক্ত হচ্ছে। বন্দর আব্বাসের যে লিঙ্ক রোড, সেই লিঙ্ক রোডটা ওপর বোম্বিং করেছে, কিন্তু খুব তাড়াতাড়ি আবার রিপেয়ার করে ফেলেছে। কল্পনাই করা যায় না যে ইরানিরা এই কাজগুলো এইভাবে করতে পারবে। জিবিইউ, যেটা বাংকার বাস্টার, সবচেয়ে ওজনদার 30,000 পাউন্ডের, এটা ব্যবহার করার পরে বললো যে সব কিছু ধ্বংস হয়ে গেছে। যদি ধ্বংসই হয়ে গিয়ে থাকে তাহলে আজকে আবার পারমাণবিক অস্ত্রের বিষয়টা কেন আসছে? এই যুদ্ধ যদি মানে লম্বা হয়, দীর্ঘায়িত হয়, তাহলে পুরো পৃথিবী একটা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যেতে পারে, কারণ ফসল উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা থেকে আপনি বুঝতে পারছেন যে ইরান যুদ্ধে হারেনি এবং বলা হচ্ছে ইরান যুদ্ধে জিতে গেছে। এখন আমেরিকা মোটেই স্বীকার করছে না। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার আমাদের নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। 2026 সালের ইরান আমেরিকা যুদ্ধের নাটকীয় মোড়, হরমুজ প্রণালী অবরোধ এবং সর্বশেষ নতুন করে আবার পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হওয়া নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট রণকৌশলবিদ মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। স্যার, আমরা তো আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে ইরানের যে সমসাময়িক পরিস্থিতি সেটি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণ জানবো। আমরা শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে চলতি বছরে আপনি তো দেখেছেন যে 40 দিনের একটা আগ্রাসন হলো, অর্থাৎ আমেরিকা ইসরায়েলের যে ইরানে আগ্রাসনটা হলো। আমরা দেখেছি এই আগ্রাসনের শুরুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ জেনারেলরা শাহাদাত বরণ করেছেন। নিঃসন্দেহে এটা অনেক বড় একটা ক্ষত ইরানের জন্য, কিন্তু আমরা দেখেছি এর পরপরই কিন্তু ইরান আবার প্রতিরোধ তৈরি করেছে এবং টানা 40 দিন তারা ব্যাপকভাবে বলা চলে এক ধরনের পরাস্ত করেছে। শেষ তো আমরা দেখলাম যে ট্রাম্প তড়িঘড়ি করে যুদ্ধ বিরতির জন্য পাকিস্তানের মধ্যস্থতা আলোচনার ডাক দিল। আমার প্রশ্ন হলো যে এই 40 দিন যেভাবে ইরান টিকেছিল, একজন রণকৌশলবিদ হিসাবে আপনার কাছে জানতে চাই যে এই যে ডিফেন্স স্ট্র্যাটেজি ইরানের, এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি কৃতজ্ঞ আমাকে স্মরণ করেছেন। আর আমি রণকৌশলবিদ, এত বড় টাইটেলের যোগ্য আমি নই, তবে রণকৌশলের সাথে অন্যান্য বিষয়াদি আমি সবসময় ফলো করার চেষ্টা করি এবং যাতে করে আপনার আপ টু ডেট তথ্যগুলো আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দিতে পারি। তো সুতরাং আপনি বলতে পারেন যে এগুলো নিয়ে আমি চর্চা করি। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ইরানের যে আপনি সক্ষমতা এই 40 দিনের যুদ্ধ এবং আজকে পর্যন্ত 28শে ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত, তো সেইটা করার আগে আপনাকে একটু পিছনে ফেরত যেতে হবে। ইরান হচ্ছে 1000 বছরের ইতিহাস এবং এই 1000 বছরে তারা তাদের সভ্যতার যে ঐতিহ্য ধারণ করে এবং তার ফলে পুরা জাতির মধ্যে একটা অসম্ভব রকমের সংকল্প আছে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য। আপনি যদি পারস্য তথা ইরানের ইতিহাস অনুসরণ করেন, দেখবেন যে এখানে যে আসছে সে দুইটা কাজ করছে। হয়তো স্বল্প সময়ের জন্য তারা দখল করছে, কিন্তু তারা হয় মানে ইরানি হয়ে গেছে অথবা তারা হেরে গেছে, মানে টিকে থাকতে পারে নাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আপনার এই যে ইরানে আসছিল, ব্রিটিশরা আসছিল, রাশিয়ানরা আসছিল, কিন্তু তারাও থাকতে পারেনি। তো এই যে একটা ঐতিহ্য, তার আগে আমি একটু আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে আপনার কবি ফেরদৌসী একটা শাহনামা লিখেছিলেন, এটা তো অমর কাব্যগ্রন্থ। তো সেইগুলো হচ্ছে ইরানি বীরদের কীর্তিগাথা। তো
এই সভ্যতার ঐতিহ্যকে ধারণ করছে। এবং এই জায়গায় আমি একটা ছোট্ট সাজুজ্য টানবো চীনের সাথে। যে চীনকে আফিম খাওয়ায় ঘুম পাড়ায় রাখছিল এবং নেপোলিয়ন বলেছিল, লেট দেম স্লিপ, ইফ দে ওয়েক আপ ইউ উইল ফিল সরি, সেই চীন এখন কোন জায়গায় চলে গেছে। অ্যান্ড ওই সভ্যতার গর্বটা তারা ধারণ করে যেভাবে চীন করছে। এবং আজকে চীনের যে অবস্থান কত দ্রুত, 1971 সালে তাদের জিডিপি আমাদের জিডিপি থেকে কম ছিল, আর এখন আমি একটা হিসাব করে দেখলাম যে অ্যাজ অফ নাও আমাদের জিডিপির থেকে তাদের জিডিপি 14,000 গুণ বেড়ে গেছে। আমি এই লিঙ্কটা কেন টানলাম, যে সভ্যতা আর ঐতিহ্যটা যদি কেউ ধারণ করে তারা দারুণভাবে এগিয়ে যেতে থাকে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে ইরানের ওই সভ্যতার মানে তাদের ইজ্জতে আঘাত লাগছে। 1953 সালে তাদের নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেককে সিআইএ এবং MI6 মিলে হত্যা করে এবং তারপরে ইরানের শাকে বসায়। তো এই যে আপনার তো ইরানিরা দেখলো যে মোসাদ্দেক মানে ইরানের তেলকে জাতীয়করণ করে ইরানি জাতির কল্যাণে ব্যয় করবে, তার আগে ওদের যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা হচ্ছে 16% মতো ইরান পেত, আর বাকি সবগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ওইগুলোর তারা নিয়ে যেত। সেটার পর থেকে ওই যে ক্ষোভ দানা বাঁধতে থাকে এবং তারপরে তার চূড়ান্ত পরিণতি হলো এই যে 1979 সালের ইসলামিক রেভলিউশন। এবং ইসলামিক রেভলিউশনের পরে তাদের অপরাধ যে তারা কেন রেভলিউশন করেছে, অথচ এই আমেরিকা এবং ব্রিটিশ ইঙ্গো মার্কিন যে নেক্সাস, সেইটা এই শায়ের মাধ্যমে যেভাবে অত্যাচার নিপীড়ন করেছে সেটা নিয়ে মানবাধিকার নিয়ে কেউ কথা বলেনি। এখন এই জায়গায় ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, সম্পর্ক তথ্য। এই যুদ্ধকালীন যে আপনার ওই যে 3টা আইল্যান্ড নিয়ে খুব কথা, আবু মুসা, তারপরে বড় টম, ছোট টম, এগুলো কিন্তু ওই শাহ দখল করে নাই। মানে এটা তো ব্রিটিশরা এমনভাবে ভাগ করছে, এটা মানে আমি চলে যাব, নজরুলের একটা গান আছে, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, সেই ব্যবস্থাটা করে গেছে। অর্থাৎ ব্রিটিশরা যে জায়গায় গেছে সে জায়গায় যে ভাগ করে দিয়ে গেছে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, আপনি অবাক হয়ে যাবেন যে ইরাক এবং কুয়েতের মাঝখানে, আমি জাতিসংঘ মিশনে ছিলাম সেই প্রত্যক্ষদর্শী হিসাবে বলি, এমনভাবে ভাগ করছে একটা তৈলক্ষেত্র, এটা অর্ধেক এদের, এটা হচ্ছে এদের। এখন তেল তো আর জিওগ্রাফিক সীমানা মানে না, ভৌগোলিক সীমানা মানে না। ঠিক একইভাবে ইরানের সাথে কাতারের একটা আছে সবচেয়ে বড় যে গ্যাস ক্ষেত্র, পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র, সেটা ইরানের আছে আর হচ্ছে কাতারের আছে। আপনি চিন্তা করতে পারেন কী জটিলতা তৈরি করে গেছে। তো এখন এইগুলোকে ধারণ করে এই যে তারপরে আমেরিকাকে মানে কিছুটা জিম্মি করার জন্যে ওই যে দূতাবাসের লোকদেরকে তারা করে রাখলো, মানে জিম্মি করলো। এই জিম্মি করার পরে সেই জিম্মি উদ্ধারের জন্য বিরাট নাটক হলো, কিন্তু যুদ্ধ তারা করতে পারে নাই, বিভিন্ন ধরনের জটিলতার কারণে হতে পারে নাই। এবং তারা বুঝে গেল যে ইরানের সাথে ডিল করা তো সহজ না। যখন ওইটা হলো, তারপরেই 1980 সালে সাদ্দামের মাধ্যমে ইরানকে আক্রমণ করলো। তো যুদ্ধবিদ্যায় একটা কথা আছে, যে শত্রু বা প্রতিপক্ষ যার বের হওয়ার উপায় নেই, স্কেপ রুট নেই, সে কিন্তু খুব বিপজ্জনক, তাকে হ্যান্ডেল করতে হবে খুব সাবধানতার সাথে। তো ইরান হচ্ছে ইসলামিক রেভলিউশনের পরে তার সেনাবাহিনী, পুলিশ বাহিনী নতুন বিন্যস্ত হলো, তখন তারা বিন্যস্ত হওয়ার আগেই আবার এই যুদ্ধটা চাপাই দিল। এই আজকে খবরটা যে আপনার আবাদান, ওদের বড় তেল শোধনাগার, এটার উপরে ইরাক ব্যাপক আক্রমণ করেছিল যুদ্ধের শুরুতে, যাতে করে মানে তেল রপ্তানি করে তারা তাদের সমর শক্তিকে বজায় না রাখে। তো
এইরকমভাবে আপনি যদি খেয়াল করে দেখেন ধারাবাহিকভাবে যে ইরানের উপরে তারা মানে কোনো যুক্তি ছাড়াই তারা এইভাবে কাজ করেছে। এখন বলতে পারেন যে ইরানের শাসন ব্যবস্থা, তো ইরানের শাসন ব্যবস্থা সেই দেশের লোক ঠিক করবে, এবং ইরানের বর্তমানে যে আপনার প্রশাসনিক বিন্যাস কয়েক স্তরের, এবং এই স্তরের হওয়ার কারণেই আপনার এই যে 28শে ফেব্রুয়ারি যে আক্রমণ করলো ওদের টপ লিডারশিপ, মিলিটারি, তারপর ধর্মীয় নেতা আলী লারজানির মতন একজন দক্ষ মানুষ, নেতৃত্ব, হ্যাঁ রাইট, উনি তো উপদেষ্টা ছিলেন, সো তাকে নিহত করার পরও ইরান কিন্তু রয়ে গেছে। সুতরাং এই যে আক্রমণ করলো 28শে ফেব্রুয়ারি, সে আক্রমণের মানে সবসময় একটা ওয়ার অবজেক্টিভ বলতে যায়, এটা আমি এই কারণে করছি। তার ভিতরে একটা ছিল রেজিম চেঞ্জ, তো রেজিম চেঞ্জ হয়নি, বরং রেজিমটা পুনর্বিন্যস্ত হয়েছে, এবং এখন যারা আছে তাদের অনেকেই এই ইরান এবং ইরাকের সাথে যুদ্ধ করেছে। সুতরাং যুদ্ধের ভয়াবহতা তাদের জানা আছে, এবং এই যে ইরাকের একটা অংশ আল-ফাউ যে পেনিনসুলা, সেটা কিন্তু এই ইরান দুর্বল অবস্থায় থেকেও তারা দখল করে নিয়েছিল, এবং তাদেরকে উদ্ধার করে দেয় শাতিল আরবের মাথায় আর কি, মুখে, তো যে জায়গায় পার্শ্ব উপসাগরে মিলছে, তো তাদেরকে ইজেক্ট করার জন্য কেমিক্যাল অস্ত্র ব্যবহার করছিল, এবং সেই কেমিক্যাল অস্ত্রের কথা কিন্তু কেউ বলে না।